ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত, অন্য কাউকে এখানে প্রসিকিউটর করা যেত। এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে, এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক, এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না, তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক? আমি প্রথম যাব এইটা ওই বিচার খারাপ হয়েছে কি ভালো হয়েছে, ফাঁসি হয়েছে কি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা এইগুলা পরে আসবে। এখানে আসবে আপনি ফুটবল খেলতে গেলেন, কিন্তু খেলাটা হইলো ভলিবল খেলার মাঠে, ফুটবল খেলাটা এটা কি সিদ্ধ খেলা হবে? সঠিক না, হবে না। আমার প্রথম প্রশ্নটা হলো এই বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি, আমার দলের কথার উপরে আমার সম্মান আছে, আমার দলের কথা আমি সম্মান করি, আমি অসম্মান করি না, অসম্মতিও করি না। বিচারের দিকে আমি যাবই না, বিচার যা করছে তারা ঠিক করছে বেঠিক করছে এটা আপিলে গিয়ে আবার প্রমাণিত হবে, কারণ এখনো আপিলের সুযোগ তাদের আছে। বিচারের দিকে আমি যাবই না, কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো, সেই কোর্টটা যে কনস্টিটিউট করা হলো, গঠন করা হলো, সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টি, প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক। আর সঠিক না হলে যে বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত। কেন সঠিক না? এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে ৮ সনের পরে, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এবং বিচারটা হয়েছে 1971 সনের যুদ্ধ অপরাধীদের বিচার। এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে? 1971 সনে 16 ডিসেম্বর 93,000 পাক বাহিনী যখন সারেন্ডার করে, সেই সারেন্ডার পত্রে, ঘোষণাপত্রে লেখা ছিল, নিয়াজি যখন দস্তখত করে, জজ সিং অরোরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে, সেখানে লেখা ছিল শুধু 93,000 পাকিস্তানের সৈন্যের বিচার হবে না, বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল, মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আলবদর, রাজাকার, আল শামস, দালাল। ওই যে 71 সনে যেটা লেখা ছিল, যেটা বিভিন্ন কারণে যে বিচারটা হয় নাই, এবং মেনলি একজন ব্যক্তি যিনি এখন, যার বাড়িটা এখন ভেঙে ফেলা হচ্ছে, তার বাড়িটা একদম উড়াইয়া দেওয়া দরকার, এই দেশেই রাখার দরকার নাই, 32 নম্বরের বাড়িটা রাখাটা খুব খারাপ। এই লোকটাই আইসা বলল আমি এদেরকে ক্ষমা করে দিলাম। এই 73 সনেই কিন্তু এটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালটা হয়েছিল, এবং এসআর পাল ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটর, সবিতা রঞ্জন পাল, ভারতবর্ষের বিখ্যাত লয়ার, এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন। তারা কেউ আর এখন জীবিত নেই। সেইটা যে হয়েছিল, সেইটা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। একটা রাষ্ট্রে 2 দেশে যুদ্ধ হয়েছে, গোলাগুলি হয়েছে। আমি নিজে পাঞ্জাবির বুকে গুলি টিপছি, শত শত পাঞ্জাবি মারা গেছে, আমরা মুক্তিযোদ্ধারা মারছি, পাঞ্জাবিরা 30 লাখ লোক মারছে। একটি যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল, রক্তের মহাসমুদ্র। ওইটা কি বলে? এটা ওইটাই হলো আসল যুদ্ধ। এটা তো কোনো যুদ্ধ না, 5ই আগস্ট কোনো যুদ্ধ না, 2 পক্ষে কোনো যুদ্ধ হয় না, এটা একটা গণ-অভ্যুত্থান গণতন্ত্রের জন্য। কাজে ওইটার বিচার যেখানে হয়েছে যুদ্ধ অপরাধীদের, যেখানে যারা আমার দেশে 30 লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল, আমার দেশের শত শত বুদ্ধিজীবী, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, জিসি দেব সহ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, ডাক্তার ছিল বইলা, চোখের ডাক্তার, চোখ তুল্লা হত্যা করছিল। সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্ট। কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপরাধী, এই বিচারটা এখানে হতে পারে না। এটা সবাই মনে না করলেও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন, বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না, আরো কঠিন বিচার হোক। আমি যারা 75-এর মানে এটা কি বলবো, 8 সনের পর থেকে যারা 3 বার গণতন্ত্রের ভোট হইতে দেয় নাই, মানুষের গণতন্ত্রকে হত্যা করছে, সম্পদ লুট করছে, গুলি করে হত্যা করছে, 5ই আগস্টের রক্তাক্ত করছে যারা, তাদের কঠিন বিচার হোক, নট এই কোর্টে। 1, 2 হইল যিনি বরের মা তিনি হলেন কনের মা, এটা অবৈধ, এই বিয়াটা অবৈধ। এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন।
আজকে তিনি হলেন প্রসিকিউটর। কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষভাবে আমি সবকিছু করব, রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব, একটা মানুষ হিসাবে এটা সম্ভব না। কারণ তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য। তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমৈত্রী যখন হত্যা হয়েছে এটার আসামি ছিলেন উভয় পক্ষে। সানারানারা ছিল, বাদশারা ছিল, আবার শিবিরও ছিল। উনি সেই খুনেরও আসামি। উনি শিবির করতেন, যারা প্রসিকিউশনের সাহায্য করতে সব শিবিরের লোক। জজ কোনো দলের আমি বলি না, জজকে আমি সালাম জানাই, কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই। কাজে এইটা একটা প্রহসন। উনি না হইলেও চলতো, অন্য কাউকে এখানে প্রসিকিউটর করা যেত। এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে, এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক, এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না। তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক?